বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক হিসেব বিজ্ঞান বিভাগ। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করার চেষ্টা করছি। বোর্ডের মধ্যে এই অঙ্কটি আমি বুঝিয়ে দেব। ব্যাংক সমন্বয় বিবরণী ইন্টারমিডিয়েটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাছাড়া এই অধ্যায়টি বিবিএ বা ডিগ্রি ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অনার্সের মধ্যে এই অধ্যায়টি আছে। তো ব্যাংক সমন্বয় বিবরণী করার নিয়মটা বলার আগে আমি ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা একটু বলবো। ব্যাংক সমন্বয় বিবরণী ইংরেজি ব্যাংক, যেটি ইংরেজিতে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। একটি নির্দিষ্ট সময় শেষে নগদান বইয়ের ব্যাংক কলামের সাথে ব্যাংকের পাস বইয়ের যে গড় মিল তার সংশোধন করার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত মাসে একবার করে করা হয়। এটা বছরে করা যেতে পারে, এক সপ্তাহে করা যেতে পারে, তবে সাধারণত এক মাসে করা হয়। আজকে আমরা যে অঙ্কটি করতে যাচ্ছি সে অঙ্কটা হচ্ছে যে ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018। ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018, অঙ্ক নম্বর 6। ব্যাংক সমন্বয় বিবরণী করার 4টা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করা যায়। 4টা নিয়ম আমি নিয়মগুলোকে বলি। 1 নম্বর নিয়ম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ডেবিট চেক। 2 নম্বর নিয়ম, পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ক্রেডিট চেক। আবার বলি আমি 1 নম্বর 2 নম্বর নিয়মগুলো। 1 নম্বর নিয়ম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ডেবিট চেক। 2 নম্বর, পাস বই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বা ক্রেডিট চেক। 3 নম্বর নিয়ম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ক্রেডিট চেক। 4 নম্বর, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ডেবিট চেক। 1 নম্বর 2 নম্বর নিয়মে যদি অঙ্কটি আরম্ভ করি, অর্থাৎ যখন ব্যাংক সমন্বয় বিবরণী করবো, ক নম্বর নয়, যখন ব্যাংক সমন্বয় বিবরণী করবো তখন জাবেদা করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংক সমন্বয় বিবরণীর প্রতিটা জাবেদায় ব্যাংক হিসাব হয় ডেবিট না হয় ক্রেডিট। যদি 1 নম্বর বা 2 নম্বর নিয়ম অঙ্কটি শুরু হয় তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে যোগ করব, আর ব্যাংক হিসাব ক্রেডিট হলে বিয়োগ করব। আর 3 নম্বর এবং 4 নম্বর নিয়মে যদি অঙ্কটি আরম্ভ হয় তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে বিয়োগ করব এবং ক্রেডিট হলে যোগ করব। এখানে আমি অঙ্কটি পড়ি। ক নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে বলছে বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা আদায় ব্যয় হয়েছে। বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে। ক নম্বর, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 35,000 টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমি প্রশ্নটি পড়ি। 2017 সালে 31 মার্চ তারিখে সমীর রহমান তথ্যাবলী নিম্নরূপ। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 40,400 টাকা। পাস বই অনুযায়ী মানে 3 নম্বর রুলে বসছে। 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা। 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা ব্যাংকে বাট্টা করা হয়েছে। 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। সমীর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 3,000 টাকা উত্তোলন করেন, যা হিসেবভুক্ত হয়নি। 4 নম্বর, চেক কাটা হয়েছে কিন্তু বানানো হয়নি 11,400 টাকা। ব্যাংক কর্তৃক 6,600 টাকার একখানা বিলের বিপরীতে 6,000 টাকা আদায় হয়েছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1,000 টাকা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 1,000 টাকা। ব্যাংক একজন কর্মকর্তাকে 6,000 টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তাহলে ক নম্বর কি বলেছে, বিল আদায় ও বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে। বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ কত টাকা ব্যয় হয়েছে। দেখি ক নম্বর, বিল আদায় ও বাট্টাকরণ বাবদ ব্যয়ের পরিমাণ। ব্যয়ের পরিমাণ এখানে যে আমরা যে অঙ্কটা করতেছি, এখানে যে বলা হয়েছে প্রাপ্য বিল একটি সমান এখানে আছে। প্রাপ্য বিলে বলছে আমাদেরকে
এক বিল 3000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকায় বাট্টা করা হয়েছে। অর্থাৎ আমি যে বিলটি পাবো সেটার দাম ছিল 3000 টাকা, কিন্তু আমি যদি টাকাটাকে আর্লি নিতে চাই তাহলে আমি বিলটি ব্যাংকে জমা দিলে আমি টাকাটা নিতে পারবো। কিন্তু 3000 টাকার বিল ব্যাংক আমাকে দিয়েছে 2400 টাকা, 2200 টাকা ব্যাংকের লাভ। তাহলে আমি যে কাজটা করতে গিয়ে বাট্টা করতে গিয়ে এই যে ব্যাংকে টাকার বিলটি জমা দিলাম 3000 টাকার বিল, আমি পেলাম 2400 টাকা, বাকি টাকাগুলো আমার খরচ। তাহলে এখানে লিখতে হবে প্রাপ্য বিলের ব্যয় 3000 বিয়োগ 2400 সমান 600 টাকা। আবার আর একটা বিল আছে, এটা বলছে 5 নম্বরে ব্যাংক কর্তৃক 6600 টাকার একখানি বিলের বিপরীতে 6000 টাকা আদায় হয়েছে। উক্ত বিলের সম্পূর্ণ মূল্য নগদানভুক্ত হয়েছে। অর্থাৎ ব্যাংক কর্তৃক 6600 টাকার একখানি বিলের বিপরীতে, অর্থাৎ আমার একটি বিল আদায় করেছে ব্যাংক 6600 টাকা, কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে 6000 টাকা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার 6000 টাকা লস হয়েছে, ব্যয় হয়েছে, খরচ হয়েছে। তাহলে সেটা লিখতে হবে 6600 বিয়োগ 6700। এই দুটো এন্ট্রি ছাড়া আর কোনো ব্যয় এখানে নেই, অর্থাৎ বিল বাট্টা করার জন্য তার কোনো ব্যয় এখানে নেই। তাহলে মোট যোগ করলে কত? 1200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ক নম্বর কি বলেছে? একটি ব্যাংক সমন্বয় বিবরণী করো। এখন যেহেতু 3 নম্বর গুলো করছে, অর্থাৎ 5 বই অনুযায়ী ব্যাংক জমা বৃত্ত, 5 বই অনুযায়ী ব্যাংক জমা বৃত্ত। 3 নম্বর গুলো লাইন তোমাদের বলছিলাম ব্যাংক সমন্বয় বিবরণী প্রতিটা জায়গায় ব্যাংক হিসাব হয় ডেবিট না হয় ক্রেডিট। যেহেতু 3 নম্বর গুলো করছে, তাহলে এখানে জাবেদা করার সময় যদি ব্যাংক হিসাব ডেবিট হয় আমি বিয়োগ করবো, আর ক্রেডিট হলে যোগ করবো। তাহলে আমি জাবেদাগুলো মুখে বলবো আর অঙ্কটা করে দেবো। প্রথমে লিখতে হবে সমীর রহমান ব্যাংক সমন্বয় বিবরণী 2017 সালের 31 মার্চ তারিখে প্রস্তুতি করে 5 বই অনুসারে ব্যাংক জমা বৃত্ত 44,400 টাকা। এখানে যোগ দিলাম, এখানে বাদ দিলাম। 1 নম্বর তাহলে 1 নম্বর লিখলাম 5 বই অনুসারে ব্যাংক জমা বৃত্ত, এটা লিখলাম। এবার আমি নামগুলো বলি। 3000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষে বিলটি প্রত্যাখ্যাত হওয়ায় নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। 3000 একটি বিল আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে 2400 টাকা, আমার 60 টাকা লস। লস হওয়ার পর যখন খরচ হয়ে গেল, খরচ হওয়ার পর আমার অ্যাকাউন্টে বাড়ছে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে বাড়ছে 2400 টাকা। বিলটা ছিল 3000 টাকা, আমার অ্যাকাউন্টে বাড়ছে 2400 টাকা। কিন্তু কিছুদিন পর আমি বিলটি যার কাছ থেকে পেয়েছিলাম, সে যদি আমি জানতে পারলাম ওই অ্যাকাউন্টে, অর্থাৎ আমি যে বিলটি পেলাম সেখানে টাকাগুলো যোগ হয়নি, অর্থাৎ যার কাছ থেকে বিলটি পেয়েছি তার ব্যাংকে টাকা নেই বা তার কাছ থেকে ব্যাংক আদায় করতে পারে নাই, এটাকে বলে প্রত্যাখ্যাত হওয়া। তাহলে প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমি তার কাছ থেকে 500 টাকা 3000 টাকা পুরোটা আবার আদায় করে নেব। প্রত্যাখ্যাত হওয়ার কারণে 3000 টাকার বিল আমি যদিও করছিলাম 2400 টাকা, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার কারণে পরবর্তীতে আমি 3000 টাকা পুরোটা আবার আদায় করে নেব। তাহলে এটা কি জাবেদা হবে? এটি জাবেদা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে আমাকে যোগ করতে হবে। যেহেতু 3 নম্বর গুলো করছে, তাহলে লিখছি বাট্টা কিন্তু বিল প্রত্যক্ষ জমা করতে হয়নি 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। একটা এন্ট্রি চলে গেছে। এরপর আসি 3 নম্বর। সমীর রহমানের ব্যক্তিগত প্রয়োজনে 3000 টাকা উত্তোলন করে সেটা নগদানভুক্ত হয়নি। যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন করে, তাহলে জাবেদা হবে উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। যেহেতু ব্যাংক ক্রেডিট, তাহলে আবার যোগ করতে হবে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন করা হলো 3000 টাকা। এগুলো হচ্ছে কত নম্বর, এগুলো পাশে লেখা আছে। তারপরে 4 নম্বর চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 11,400 টাকা। এর মানে হচ্ছে যে আমি চেক দিয়েছি পাওনাদারকে, কিন্তু পাওনাদার চেকের টাকাটি ব্যাংক থেকে তুলে নেয়নি, তারপরে আমার ব্যাংকের টাকা কমেনি। আমি যখন চেক দিয়েছি পাওনাদারকে, মানে কাটা যখন চেক দিয়েছি একজনকে, যখন চেক দিয়েছি মনে করছি ব্যাংকের টাকা কমে যাবে, আসলে কমেনি, তাহলে বাড়াতে হবে। তাহলে কি জাবেদা হবে? ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমাকে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। তাহলে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি 11,400 টাকা। এরপর আসে আমি ব্যাংক কর্তৃক 6,000 টাকার একখানি বিলের বিপরীতে 6,000 টাকা আদায় হয়েছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ টাকা নগদানভুক্ত হয়েছে। অর্থাৎ আমার ব্যাংকে আদায় হয়েছে 6,000 টাকা, অর্থাৎ
বিলটি ছিল 6,600 টাকা, কিন্তু ব্যাংক আদায় করতে পারছে 6,000 টাকা, অর্থাৎ ব্যাংক করতে আদায় হয়েছে 6,000 টাকা, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে 6,000 টাকা, কিন্তু আমি ভুলে 6,500 টাকা পুরোটা যোগ করে দিয়েছি আমার অ্যাকাউন্টে, অর্থাৎ আমার ব্যাংকে পাচ্ছে 6,000, আমি লিখছি 6,600, আমি 600 টাকা বেশি লিখছি, তাহলে এখন কমাইতে হবে, কমাইতে হলে ব্যাংক কিনতে হবে, তাহলে কি জামাতে হবে? জামাতে হবে দানাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 6,000 টাকা, দানাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে কি করতে হবে? এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1,000 টাকা, তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ আমরা জানি যে হিসাবটি ডেবিট তার সুদ ক্রেডিট, আবার যে হিসাবটি ক্রেডিট তার সুদ ডেবিট, তাহলে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এটি যাওয়াটা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক হিসাব ডেবিট তাহলে বিয়ে করতে হবে, এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত ধার্যকৃত চার্জ কি যাওয়াটা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে যোগ করতে হবে। তারপর আসি, ব্যাংক একজন পাওনাদারকে 6,000 টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি, তাহলে কি যাবে হবে ব্যাংক, তাহলে হবে পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট, যেহেতু ব্যাংক ক্রেডিট তাহলে যোগ করতে হবে করলাম। তারপরে বিল আদায়, সরি ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,600 টাকা যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে আমার ব্যাংক টাকা বেড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ ক্রেডিট, যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাহলে পে করতে হবে 4,600। এখন এগুলো যোগ করে এই টাকাটা হচ্ছে 4,600, এটার সাথে এটা যোগ করতে হবে এটা, আর এগুলো যোগ করবেন যে এটা, এখান থেকে এটা পে করলে এটা 39,000। এখানে লিখছিলাম 5 অনুযায়ী ব্যাংক জমা যদি লিখতে হবে নগদান অনুযায়ী ব্যাংক জমা। আশা করি বুঝতে পেরেছো। গ নম্বরটি বলেছে নগদান অনুসারে ব্যাংক জমাকৃত 35,000 টাকা ধরে ব্যাংক সমন্বয় তৈরি করো, তার মানে 1 নম্বর রুল বলছে, যেহেতু 1 নম্বর রুল বলছে তাহলে এখানে আমাদের লিখতে হবে নগদান অনুসারে ব্যাংক জমাকৃত 35,500, সেটা লিখার পর যেগুলো আমি যোগ করতে 1 নম্বর রুল বলছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হলে যোগ করতে হবে, তাহলে এখন যেহেতু আমি 3 নম্বর রুল বলছি সে কারণে আমাকে যেগুলো যোগ হয়েছে সেগুলো পে করতে হবে, আর যেগুলো বিয়োগ সেগুলো যোগ করবো, ক্লাসে যোগ বিয়োগ করলে আনসারটা অন্যরকম হবে। আশা করি বুঝতে পেরেছো ক নম্বরটা। আজকে এই পর্যন্তই। যদি কেউ অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা ফিল করো আমাকে কমেন্টে জানাতে পারো, ইনশাআল্লাহ চেষ্টা করবো করার জন্য। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।